সেখানকার যে আমরা কথা বলি, ইন্টারঅ্যাক্ট করি, এবং আমাদের যে প্রশ্ন থাকে, রিসার্চের যে মানে মোটোটা থাকে, সেটা ফুলফিল করার চেষ্টা করি বিভিন্ন রকম অবজারভেশনের মাধ্যমে বা বিভিন্ন টেকনিক্স এর মাধ্যমে ইউজ করে। ঠিক আছে? ওটা ওটা ডাইরেক্ট ডেটা বলে না, ওটাকে ফার্স্ট হ্যান্ড ডেটা বলে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত, তুমি যে ভেঙে লিখেছো না ফিল্ড ওয়ার্ক এর ওই যে পয়েন্ট গুলো, ওগুলো একসাথে হবে ফিল্ড ওয়ার্ক এর মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, আলাদা আলাদা করে হবে না। আচ্ছা। আর হলিস্টিক অ্যাপ্রোচ এটা মেনশন করতে হবে, এবং হলিস্টিক অ্যাপ্রোচটা কি জিনিস সেটাও মেনশন করতে হবে। আর কম্পারেটিভ অ্যাপ্রোচটাও কি জিনিস সেটাও মেনশন করতে হবে। আচ্ছা আচ্ছা, ওটা মানে একই জিনিস, সেটা আর কি করে দিতে হবে। তো আরো আর একটা বিষয় হচ্ছে, ভালো হয় যেটা তুমি যদি বায়োকালচারাল অ্যাসপেক্টটাকেও লেখো আর কি, তাহলে উত্তরটা আরেকটু সুন্দর হয়। মানে আরেকটুটাকে গুছিয়ে লিখতে হবে, একটু ছড়ানো হয়ে গেছে। ঠিক আছে? আমার শোনা যাচ্ছে কি? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু ওই তন্ময় যেখানে আছে সেই জায়গাটা খুব নয়েজি। তো তন্ময় যদি নিজেকে মিউট করে রাখে তাহলে খুব ভালো হয়। আর যখন তন্ময় রিপ্লাই দেওয়ার হবে, তন্ময় তখন আনমিউট করে রিপ্লাই দিবে। সেটাই ভালো। তো তন্ময়ের লেখার মধ্যে এই পয়েন্টগুলো ছিল, আমি সেটা বলে দিলাম। তো তুমি একটু দেখো বিষয়টা, হ্যাঁ, দেখে তুমি এক কাজ করো, বরঞ্চ আর একবার তুমি অ্যাসাইনমেন্টটা লেখো, লিখে আমাকে সাবমিট করো, সেটা বেটার হয়। তন্ময়, তুমি শুনতে পাচ্ছ? তন্ময় নেটওয়ার্কটা একটু ব্রেক হয়ে গেছিল, তাই লিভ হয়ে গেছিল, আবার জয়েন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তুমি আর একবার এটা লেখো। ঠিক আছে? ইউনিকনেসটা অ্যানথ্রোপোলজির, ইউনিকনেসটা স্টাডির হয় না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চারটে মেইন পয়েন্ট যেগুলো, নেক্সট দিন আরেকবার লিখে জমা। হ্যাঁ, আর একবার লেখো, লিখে জমা দাও। আর তুমি আগের দিনের রেকর্ডেড যে ক্লাসটা, ওটা একবার শুনো, শুনে তুমি বুঝতে পারবে যে আমি কোন কোন পয়েন্টগুলো মেনশন করেছিলাম। চেষ্টা করো ওই পয়েন্টগুলোকে উপর জোরটা দেওয়ার আর কি। ঠিক আছে? ওই পয়েন্টগুলোকে হাইলাইট করে লেখার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকে আমি স্টার্ট করছি, সেটা হচ্ছে মেজর ব্রাঞ্চেস অফ আর্কিওলজি। আগের দিন যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজির ব্রাঞ্চেস, মেইন চারটে ব্রাঞ্চেস রাদার। তো সেইগুলোকে নিয়ে তার ডিটেলসে বিষয়টা কি নিয়ে আলোচনা করা হয় সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে যেটা ডিসকাস করবো হচ্ছে আর্কিওলজির ব্রাঞ্চেস, মেজর ব্রাঞ্চেস। আর্কিওলজি জিনিসটা কি এবং তার ব্রাঞ্চেস গুলো কি নিয়ে ডিসকাস করে, কি নিয়ে স্টাডি করে, সেটা হচ্ছে আজকের বিষয়। তো পরের স্লাইডটা আর কি। আচ্ছা, তো আর্কিওলজি যেটা ডিপেন্ড করে টাইমের উপর, টাইমটা আর্কিওলজিতে খুব একটা ম্যান্ডেটরি ফ্যাক্টর। ঠিক আছে? তো এখানে তিনটে শব্দ খুব ভীষণ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হিস্টোরি, একটা প্রিহিস্ট্রি, আর একটা হচ্ছে প্রোটো হিস্ট্রি। এই তিনটে জিনিস আমাদের মানেটা জানতে হবে, যে এই তিনটে জিনিসের মানে কি আছে, তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে যে আমরা কোন টাইম পিরিয়ডের কথা বলছি। কারণ এই আর্কিওলজি পড়তে গিয়ে বারবারই কিন্তু এই তিনটে শব্দ আসবে বিভিন্ন জায়গায়। তো তো প্রি হিস্ট্রিটা কি? প্রি হিস্ট্রিটা হচ্ছে যেটা আগে হিস্ট্রি, যেটা রিটেন ফরম্যাট, যার রিটেন ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে হিস্ট্রি। প্রি হিস্ট্রি হচ্ছে যার কোনো রিটেন ডকুমেন্ট নেই, যার কোনো এভিডেন্সেস নেই, যেটা লিখিত এভিডেন্স কিছু নেই, সেটা হচ্ছে প্রি হিস্ট্রি। আর প্রোটো হিস্ট্রি যার রিটেন ডকুমেন্ট আছে এবং আফটার হিস্ট্রি জিনিসপত্রগুলো, সেটা হচ্ছে প্রোটো হিস্ট্রি। এইভাবে তিনটে শব্দ বারবার ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আসবে, এবং এটাকে অনেক সময় শর্ট নোটও আসে
তিনটে মানে ইন্ডিভিজুয়ালিও আসতে পারে যে প্রি হিস্ট্রি কি, প্রোটো হিস্ট্রি কি, বা হিস্ট্রি কি। তো এখানে যেটা প্রথমে টাইম দিয়ে এটাকে ভাগ করা হচ্ছে, প্রথমে হচ্ছে প্রি হিস্টোরিক, তারপর হচ্ছে হিস্ট্রি, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। তো প্রি হিস্ট্রি মানে আমরা বুঝতে পারলাম যেটা, সেটা হচ্ছে হিস্ট্রি আগে, যেখানে রিটেন ডকুমেন্ট আমার কিছু থাকছে না, সেই পিরিয়ডের কথা আমি যখন বলছি সেটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড। সেই ডিসকাশনটা হচ্ছে, সেটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড, সেই সময়ের যে ডকুমেন্টস গুলো, রিটেন ডকুমেন্টস ছাড়াও আরো অনেক ধরনের ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টস গুলো সম্পর্কে পড়া হচ্ছে, আর্কিওলজি রিলেট করছে, সেটা হচ্ছে প্রি হিস্টোরিক স্টাডি। হিস্টোরিক স্টাডি যেটা আগেই বললাম, যার রিটেন ডকুমেন্ট আছে, সেটা হচ্ছে হিস্টোরিক স্টাডি। তারপরে চলে যাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল স্টাডিটা হচ্ছে যেটা হচ্ছে প্রোটো হিস্ট্রির আন্ডারে আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড যে স্টাডি গুলো হচ্ছে, অলরেডি যখন আমরা দেখছি ইন্ডাস্ট্রিটা চলে আসছে, সেখানে মানে টেকনোলজিক্যালি অনেকটা ইভলভ করে যাচ্ছে, সেই পিরিয়ডটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্টাডি। পরের স্লাইডটা একটু। আচ্ছা, এবার হচ্ছে আর্কিওলজিতে একটা মেইন জিনিস হচ্ছে সিভিলাইজেশন। সিভিলাইজেশন ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আমরা বিভিন্ন ধরনের সিভিলাইজেশন পড়ে থাকি হিস্ট্রিতে, জেনারেলি পড়া হয় আর কি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, ইনকা, তারপরে হিয়াংশিকিয়াং ওয়াংহো সিভিলাইজেশন, অনেক সিভিলাইজেশন আছে, মেজর সিভিলাইজেশন আছে, সেগুলো আর্কিওলজিতেও এইগুলোকে নিয়ে ডিসকাস করা হয়। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সিভিলাইজেশন, যেটা আমাদের ইন্ডিয়ান সিভিলাইজেশন এবং ওল্ডেস্ট সিভিলাইজেশন, সেটা নিয়েও ডিসকাশন হবে লেটার। সিভিলাইজেশনের মধ্যে আমরা যেটা পড়বো, ক্লাসিক্যাল আর্কিওলজি একটা ইজিপ্টোলজি, একটা অ্যাসিরিওলজি। ক্লাসিক্যাল আর্কিওলজি হচ্ছে একটা ডিভিশন, যেটা সিভিলাইজেশনকে তিনটে পার্টে ভাগ করা হচ্ছে। কোন ক্যাটাগরিতে কোনটা পড়ে, ক্লাসিক্যালে একটা পড়ে, ইজিপ্টোলজিতে পড়ে, অ্যাসিরিওলজিতে পড়ে। ক্লাসিক্যাল যদি বলো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা বলতে পারি ক্লাসিক্যাল আর্কিওলজির ক্যাটাগরিতে ফেলতে পারি, যেটা সিভিলাইজেশনের দিক থেকে সিমিলার। ইজিপ্টোলজি ওয়ার্ডটার মধ্যেই রয়েছে ইজিপশিয়ান যে কালচার ছিল, ইজিপশিয়ান যে সিভিলাইজেশন ছিল, সেটার সাথে ইজিপ্টোলজিটা রিলেটেড, এবং এখানে ইজিপ্ট কালচার নিয়ে ডিসকাস করা হয়, তাই জন্য এটা ইজিপ্টোলজি। অ্যাসিরিওলজি, এটা হচ্ছে ইরাক, ইরান, ওয়েস্ট ইন্ডিজ, ওই সাইডটার যে সিভিলাইজেশন গুলো রিলেটেড, সেই যে তার যে ল্যাঙ্গুয়েজ স্টাডি করা হয়। এখানে দেখো ছবিতেও দেওয়া আছে, এখানে স্ক্রিপচারের ছবি দেওয়া আছে, সেই স্ক্রিপচারের ছবিটা দেওয়া আছে এই কারণে যে ওইগুলোকেই স্টাডি করা হয়, এখানে স্টাডির বিষয়টাই হচ্ছে ওইটা, তাই এটা অ্যাসিরিওলজি। নেক্সট। আচ্ছা, আর্কিওলজির একটা মেন ব্যাপার হচ্ছে লোকেশন। লোকেশন সাইটের উপর ডিপেন্ড করে সেটা কি ধরনের আর্কিওলজি হচ্ছে। তো মানে আমরা কিভাবে ডিল করছি এটাকে, ব্রাঞ্চটাকে। তো আমরা যখন আন্ডার ওয়াটারে কোনো এভিডেন্স পাচ্ছি, যেটা হিস্টোরিক এভিডেন্স বা প্রি হিস্টোরিক এভিডেন্স যেটাই হোক, কোনো পুরনো এভিডেন্স পাচ্ছি এবং তার সাথে আর্কিওলজিক্যাল কানেকশনস রয়েছে, এবং সেটা দিয়ে আমরা পাস্টকে রিকনস্ট্রাক্ট করতে পারছি, শুধু সেটা নয়, এবং কন্টেম্পোরারি পিরিয়ডের সাথে কানেক্ট করতে পারছি, সেটা হচ্ছে আন্ডার ওয়াটার আর্কিওলজি। সেটা আন্ডার ওয়াটার হচ্ছে, এখানে ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা জলের তলার যে এভিডেন্সেস গুলো, সেগুলোকে এক্সপ্লোর করা হচ্ছে, দ্যাট ইজ আন্ডার ওয়াটার আর্কিওলজি। এবং যেহেতু এটা জলের তলায় একটা লোকেশনকে ইন্ডিকেট করছে, তাই জন্য এটাকে লোকেশন অফ সাইটস বলে মেনশন করা হচ্ছে, এটা একটা ক্যাটাগরি করা হয়েছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, প্রি হিস্ট্রিক আর্কিওলজি, যেটাই বলছিলাম যে প্রি হিস্ট্রি, এখানে ডিটেলসে বলা হচ্ছে যে প্রি হিস্ট্রিক আর্কিওলজিটা কি আছে। প্রি হিস্ট্রি মানে যেটা বিফোর হিস্ট্রি, সেখানে কোনো রিটেন ডকুমেন্ট থাকছে না, সেখানে এভিডেন্সেস থাকছে, বিভিন্ন রকম হিউম্যানিস্টিক এভিডেন্স থাকছে, বিভিন্ন রকম ছোট ছোট, সাপোজ একটা পটারি টুকরো থাকলো, বা কোনো একটা হয়তো অ্যানাটমিক্যাল কোনো একটা পার্ট থাকলো, কোনো একটা হয়তো টুলের কোনো একটা ছোট টুল কিছু একটা থাকলো, লাইক স্ক্রেপার, ব্লেড, কোনো একটা জিনিস থাকলো, সেই এভিডেন্সটাকে কালেক্ট করছি এবং সেটা আর্কিওলজিক্যাল এভিডেন্স হিসেবে ট্রিটেড হচ্ছে, এবং তার সাথে হিউম্যান রিলেশনটা কি হচ্ছে সেইটাকে আমরা রিলেট করছি। আমাদের মূল বিষয়টা হচ্ছে যাই কিছু থাক না কেন, সেটা মানুষের জীবনের সাথে কিভাবে রিলেটেড আগে ছিল
বা পরে হচ্ছে সেইটাকে দেখা, সেটা আর্কিওলজির কাজ। আর্কিওলজি রিকনস্ট্রাক্ট করে সব সময় সবকিছুকে। তো এখানকার যেটা স্টাডি মেটেরিয়ালটা আমরা পাচ্ছি কোনো একটা সাইট থেকে, কোনো একটা প্রিহিস্ট্রিক এভিডেন্স পাচ্ছি, সেই এভিডেন্সটাকে কালেক্ট করছি এবং সেটার সাথে রিকনস্ট্রাক্ট করছি যে হ্যাঁ আমার আগে কি ছিল জিনিসটা, প্রিহিস্টরিক পিরিয়ডের সাথে এর কি রিলেশন ছিল বা কন্টেম্পোরারি পিরিয়ডের সাথে এর কি রিলেশন হতে পারে, সেই কানেকশনটা আমরা কোথাও করছি, সেটা হচ্ছে প্রিহিস্টরিক আর্কিওলজি। আচ্ছা, তারপর নেক্সট স্লাইডটা। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসবো স্পেশালাইজড ব্রাঞ্চেসে। আর্কিওলজির স্পেশালাইজড ব্রাঞ্চেস কি আছে, এখানে দেখতে পাচ্ছ 8টা ব্রাঞ্চ আছে, পরপর একটা একটা করে আমি ডিসকাস করব। প্রথমেই আছে লিথিক স্টাডিজ, তারপর আছে এক্সপেরিমেন্টাল আর্কিওলজি, তারপর বায়ো আর্কিওলজি, দেন কগনিটিভ আর্কিওলজি, তারপর এনভায়রনমেন্টাল, এথনো, সেটেলমেন্ট, তারপর স্যালভেজ আর্কিওলজি। এই হচ্ছে 8টা স্পেশালাইজড ব্রাঞ্চ অফ আর্কিওলজি। নেক্সট, লিথিক স্টাডিজ। আচ্ছা, লিথিক অ্যানালিসিস, লিথিক এই শব্দটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। প্রথমেই যেটা বিভিন্ন রকমের টুল, তার টাইম পিরিয়ড, তার মরফোলজি, তার স্ট্রাকচার, বিভিন্ন জিনিস রিলেটেড আছে। আর্টিফ্যাক্ট কি জিনিস, টুল কি জিনিস, এগুলোকে আমাদের মানে আলাদা করে চিনতে শিখতে হবে যে এটাকে আর্টিফ্যাক্ট বলে, এটাকে টুল বলে। তো এখানে এইটাই মেইন ব্রাঞ্চ হচ্ছে লিথিক স্টাডিজ। এই যে এই সংক্রান্ত আলোচনা যে ব্রাঞ্চটাতে করা হয় সেটা হচ্ছে লিথিক স্টাডি। এখানে দেখো ছবিতেই মেনশন করা আছে, ছবি এখানে একটা দেওয়া আছে একটা স্টোনের, বা সেই স্টোনের ক্রস সেকশন কাটা আছে এবং কোথায় সেটা প্ল্যাটফর্মটা আছে, কোথা থেকে সেটার স্ট্রাইকিং প্ল্যাটফর্ম, কোথা থেকে টুলটা তৈরি হচ্ছে, তার একটা ছোট্ট ছবি দেওয়া আছে। ফিজিক্যাল অ্যাট্রিবিউটসটা, মরফোলজিক্যাল অ্যাট্রিবিউটসটা দেওয়া আছে এখানে। এটাকে লিথিক স্টাডি বলা হচ্ছে। দেখো কোন টুল, যেমন হচ্ছে ধরো হ্যান্ডএক্স একটা লোয়ার প্যালিওলিথিক টুল। এবার লোয়ার প্যালিওলিথিক টুল হতে পারে, তার মরফোলজিটা কিরকম, তার ফাংশনটা কিরকম। হ্যান্ডএক্স মাল্টিপারপাস টুল, মানে এটা অনেকগুলো পারপাস একসাথে সার্ভ করতো। একটা হচ্ছে যেমন হান্টিং, একটা গ্যাদারিং, স্ক্রেপিং, চপিং, তারপরে অ্যাজ এ থ্রোয়ার সেই হিসাবেও কাজ করতো, তাই জন্য এটা মাল্টিপারপাস টুল। তো এই যে স্টাডিটা, যে হ্যান্ডএক্সটা যে কি কি পারপাসে ইউজ হতো, তার শেপটা কি, তার ওয়ার্কিং এজটা কি আছে, তার মরফোলজিক্যাল ফিচার্স কি আছে, এই যে স্টাডি গুলো যে ব্রাঞ্চটায় করা হয় সেটা হচ্ছে লিথিক স্টাডিজ। সেটা আর্কিওলজির লিথিক স্টাডিজ ব্রাঞ্চটাতে, স্পেশালাইজড ব্রাঞ্চটাতে ডিসকাস করা হয়। ফিচার্স অফ টুলস, ভেরিয়াস টুলস, টেকনিকস, তার কি টেকনিক দিয়ে সেই টুলটা তৈরি, তার পারপাসটা কি, এই যে স্টাডি গুলো সেইগুলো এই ব্রাঞ্চে করা হয়ে থাকে। নেক্সট, হ্যাঁ, তো এইটাই যেটা আমি বললাম যে এখানে দেখো, এখানে একজন বসে আছেন এবং তার যে তিনি যে ইমপ্লিমেন্টটা নিয়ে টুলটাকে তৈরি করছেন, মানে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছেন একজন আর্কিওলজিস্ট, যে আমাদের কি থট থাকতে পারে। ধরো একজন প্রিহিস্টরিক পিরিয়ডের একজন মানুষ, মানে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডের একজন মানুষ, তিনি একটা চিন্তা ভাবনা করে একটা টুল বানাচ্ছেন, হ্যান্ডএক্স বানাচ্ছেন। সেটা তার কগনিশনটা কি, তার চিন্তাটা কি, যে সে কিভাবে টুলটা বানালে তার পারপাসটা সার্ভ হবে, তার মূল এমটা কিন্তু সেটাই থাকবে। আমি যদি একটা গাছ কাটতে যাই, সেই গাছ কাটতে যাওয়ার জন্য আমার ওই গাছ কাটা পারপাসটা সার্ভ করার জন্য আমার টুলটাকে তৈরি করতে হবে। যে আমার একটা জিনিস চাই, আজকে আমার হাতে অনেক জিনিস আছে, আমি মানে গাছটা ছুরি দিয়ে কাটবো, নাকি শাবল দিয়ে কাটবো, নাকি কুড়ুল দিয়ে কাটবো, সেটা আজকে আমার কাছে অনেক স্পেশালাইজড টুল আছে, এগুলো টুল বল। কিন্তু সেই টাইমে তো স্পেশালাইজড টুল কিছু ছিল না, তখন তারা নিজেরা তৈরি করতো সব জিনিসটাকে, যে আমার পারপাস কোনটা সার্ভ করবে আমি সেইভাবে টুলটাকে মেক করব, তৈরি করব। সেটা কিভাবে প্রেসার দেবো, ডান দিক থেকে দেবো না বাঁ দিক থেকে দেবো, নাকি উপর থেকে আমি একটা কিছু দিয়ে প্রেসার ক্রিয়েট করলাম আর একটা ফ্লেক বেরিয়ে এলো, সেইটা দিয়ে আমি গাছটাকে কাটবো। সেই চিন্তাটা, সেইটাকে রিকনস্ট্রাক্ট করেন একজন আর্কিওলজিস্ট। এখানেও ঠিক সেই একই ছবি দেওয়া আছে,
এবং শুধু সেইটুকু রিকনস্ট্রাক্ট করেন না, তার ওই যে টুলটা তৈরি হলো তার পিছনে সোশিও ইকোনমিক কি অ্যাসপেক্ট থাকতে পারে। সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট বলতে কি, ওই টুলটা দিয়ে ধরো আমি একজন শিকার করলো, শিকার করে তার সেই যে শিকারটা হলো সেই পশুটাকে তারা ভাগ করে খাবে, তার মধ্যে একটা সোশ্যাল বন্ডিং কিন্তু রিলেটেড, প্লাস ইকোনমিটাও কিন্তু রিলেটেড, তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, দ্যাট ইজ অলসো ইকোনমি, পার্ট অফ ইকোনমি। সেটা শুধু সোশ্যাল সোশ্যাল অ্যাসপেক্ট নয়, ইকোনমিক্যাল অ্যাসপেক্ট অ্যাজ ওয়েল। তো এটা হচ্ছে লিথিক স্টাডিরই পার্ট, ঠিক আছে। এখানে দেখো একটা লেখা আছে শব্দ স্টাডি অফ এনি অ্যানথ্রোপোজেনিক স্টোন। অ্যানথ্রোপোজেনিক স্টোন বলতে কিন্তু এটাই যে মানুষ যে স্টোনটা বানাচ্ছে বা যে টুলটা বানাচ্ছে, টুলটা বানিয়ে সেটাকে ইউজ করছে। আমরা কিন্তু পাথর বলবো না এখানে, ওই ওই যে বলে না পাথর, এটা পাথর ওটা পাথর, ওরকম নয়। এগুলো কিন্তু সব টুল, যখনই একটা মেটেরিয়াল দিয়ে সেটাকে ব্রেক করে, প্রেসার ক্রিয়েট করে, তার উপর ফ্লেক্স সৃষ্টি করে, যেভাবেই হোক একটা ইউজফুল কোনো জিনিস বানানো হচ্ছে, এবং সেই জিনিসটা শুধু বানানো হচ্ছে না, সেই জিনিসটা একটা পারপাস সার্ভ করছে, সেইটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক স্টোন বা টুল, সেটাকে তখন টুল বলা হচ্ছে। তো এইটা হচ্ছে লিথিক স্টাডিজ এর মেন মোটো, যে আমার স্টাডির মেটেরিয়াল কি আছে, সেটা টুলের টেকনিক কি আছে মেকিং, তার টুলের পারপাসটা কি আছে, তার সোশিও ইকোনমিক অ্যাসপেক্টটা কি দাঁড়াচ্ছে, এইগুলো সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই স্টাডিজ এর মাধ্যমে দেওয়া সম্ভব। কোনো তোমাদের কোনো প্রশ্ন আছে থাকলে একটু বলো, কারণ এখানে এই বিষয়গুলো নতুন, তো কোনো প্রশ্ন থাকতেই পারে, সেক্ষেত্রে বলো আমাকে। আমি তাহলে এখানে একটু পজ দেব, কারণ হ্যালো না ম্যাডাম, হ্যাঁ। বুঝতে পারছি ম্যাডাম। বুঝতে পারছো কোনো অসুবিধা হচ্ছে কি? কারণ দেখো আর্কিওলজি বিষয়টা কিন্তু না 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 নতুন ম্যাম, অনেক। হ্যাঁ পরিষ্কার তো যতদূর বললাম ততদূর? বুঝতে পারছি ম্যাডাম জিনিসগুলো। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এই যে লিথিক স্টাডি বললাম এতক্ষণ, সেই এবার এই স্টাডিটা কিভাবে করা হয়, একটা হচ্ছে টাইপোলজিক্যাল স্টাডি, একটা হচ্ছে ফাংশনাল স্টাডি, আর একটা হচ্ছে টেকনোলজিক্যাল স্টাডি। টাইপোলজিক্যাল স্টাডি কি, টুলের যে শেপ, টুলের যে মরফোলজি, টুলের এভরিথিং, সেইটা হচ্ছে টাইপ, মানে কি টাইপের টুল এটা, মানে শেপটা কি আছে, কোন পিরিয়ডে এটা হচ্ছে, সেইটা হচ্ছে টাইপোলজিক্যাল স্টাডির মধ্যে পড়ছে। মানে লিথিক স্টাডির মধ্যে তিনটে ভাগে এই স্টাডিটাকে করা হয়, সেটা একটা টাইপোলজিক্যাল, একটা ফাংশনাল, একটা টেকনিক্যাল। ফাংশনালটা হচ্ছে এই টুলটার ফাংশনটা কি, মানে কোন কোন পারপাস এটা সার্ভ করছে, তা কি ফাংশনে এটাকে ইউজ করা হচ্ছে, সেটা ফাংশনাল দিক হয়ে যাচ্ছে। ওই একই টুলের তিনটে দিক আমরা স্টাডি করছি, তিনটে বিষয় দিয়ে। টেকনোলজিক্যাল স্টাডি, ওই যে টুলটা বানানো হলো তার টেকনিকটা কি, সেটা কি হ্যামার, সফট হ্যামার টেকনিকে বানানো হলো না হার্ড হ্যামার টেকনিকে বানানো হলো, এরকম বিভিন্ন টেকনিক আছে, ব্লক টেকনিকে বানানো হলো নাকি লেভেলেশন টেকনিকে বানানো হলো, সেইটা আমাদের জানার মানে এম থাকবে, সেটা যে এই তিনটে হচ্ছে পরপর ধাপ লিথিক স্টাডিজে। নেক্সট স্লাইড। আচ্ছা, এক্সপেরিমেন্টাল আর্কিওলজি, এবার আমরা চলে আসবো দ্বিতীয় নম্বর ভাগে, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আর্কিওলজি। এক্সপেরিমেন্টাল আর্কিওলজিতে কি হয়, শব্দটার মধ্যেই কি লুকিয়ে আছে যে এখানে কি বিষয় নিয়ে চর্চাটা করা হয়। আর্কিওলজি আমরা পড়ছি ঠিক কথা, কিন্তু আমরা আর্কিওলজি শুধু পড়ছি না, এখানে এক্সপেরিমেন্টও করছি। একটা স্টাডি আমরা শুধু করছি না, সেখানকার একটা এক্সপেরিমেন্টেশনের জায়গাও রাখছি। কারণ আর্কিওলজিতে আমরা যে বিষয়গুলোকে স্টাডি করি সেটা হচ্ছে মানুষের প্রিহিস্ট্রিক, এনশিয়েন্ট বিভিন্ন রকম অবজেক্টস, বিভিন্ন রকম মেটেরিয়াল, বিভিন্ন রকম স্ট্রাকচারস, সেইগুলো যখন আমরা কালেক্ট করছি, এক্সপ্লোর করছি, সেইগুলো এক্সপ্লোর করে সেগুলোকে স্টাডি করছি, তার বিভিন্ন অ্যাসপেক্ট স্টাডি করছি। কিন্তু আমরা অনেক সময় আর্কিওলজিস্টরা যেটা করেন সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করেন, তারা নিজেরা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করেন। আর্কিওলজির পুরো এমটাই তো রিকনস্ট্রাক্ট করা, পাস্টটাকে রিকনস্ট্রাক্ট করা। তো রিকনস্ট্রাক্ট করতে গিয়ে এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা জনরা, যেখানে
এক্সপেরিমেন্ট করা হয় আর্কিওলজি নিয়ে। সেখানে ভাবা হয় কি যে কোনো একটা টুল, সাপোজ সেটা কন্টেম্পোরারি পিরিয়ডে দাঁড়িয়ে কোনো একজন মানুষ বানাচ্ছেন, যেটা প্রি হিস্ট্রি পিরিয়ডের পিপল বানাতেন, সেরকম একটা কোনো টুল, সাপোজ একটা হ্যান্ডেক্সকে এখন বানানো হচ্ছে, আর্কিওলজিস্টরা এখন বানাচ্ছেন, বানিয়ে দেখছেন যে জিনিসটা কেমন, সেই ফ্লেকিংস গুলো কেমন। তারা কিন্তু নিজেদের থট দিয়ে বানাচ্ছেন না, তারা সেটাকে এক্সপেরিমেন্ট করছেন এবং ভাবছেন যে ওই সময় মানুষ কিভাবে বানাতে পারতো, সেইটা চিন্তা করে তারা কিন্তু টুলটাকে বানাচ্ছেন, মানে এক্সপেরিমেন্ট করছেন, পুরোনো জিনিসটাকে কালেক্ট করছেন, দেখছেন যে তার মানে কি কি তার মধ্যে ফিচার্স আছে এবং নিজেরা বানাচ্ছেন সেই সেম জিনিস, সেটা এক্সপেরিমেন্ট করে দেখছেন যে তার কি পারপাসটা আমার সার্ভ হবে, এবং শুধু এক্সপেরিমেন্ট করছেন না, সেটাকে ইউজ করে দেখছেন যে ওই পারপাসটাকে সার্ভ হচ্ছে কিনা। লিথিক স্ট্র্যাটেজিতে আমরা যে জিনিসটা পড়লাম না, যে তিনটে ধাপে, একটা হচ্ছে প্রথমে হচ্ছে টাইপ, তারপরে হচ্ছে মরফোলজি, তারপরে হচ্ছে ফাংশন আর টেকনোলজি। এই যে জিনিসটা পড়লাম, এই যে স্তরগুলো তিনটে, এই তিনটে স্তর মেনটেন করে তারা ওই মেটেরিয়ালটাকে নিজেদের মতো করে রিকনস্ট্রাক্ট করছেন কন্টেম্পোরারি পিরিয়ডে দাঁড়িয়ে, এক্সপেরিমেন্ট করছেন এবং দেখছেন সেই পারপাসটা সার্ভ হচ্ছে কি না। সেইটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল আর্কিওলজি। এটা যে কোনো জিনিসের উপর হতে পারে, কোনো একটা ছোট অবজেক্টের উপর হতে পারে, কোনো একটা বড় অবজেক্টের উপর হতে পারে, সেটা ম্যাটার করছে না, কিন্তু এক্সপেরিমেন্টটাই হচ্ছে এখানকার মানে প্রধান লক্ষ্য আর কি। নেক্সট স্লাইড। এই যে এখানে যেটা করা হয়েছে সেটা, এটা হচ্ছে ব্লেড কোর। এখানে একটা কোর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা কোর রয়েছে, এটাকে কোর বলে। এখান থেকে বিভিন্ন প্রেসার, এই যে কোরটা রয়েছে এর উপর প্রেসার দেওয়া হয়েছে, অন্য একটা অবজেক্ট দিয়ে প্রেসার দেওয়া হয়েছে। প্রেসার দেওয়া হলে কি হবে, চাকলা চাকলা জিনিস বেরিয়ে আসবে। দেখো সাইডে যে ফ্লেক্স গুলো বেরিয়ে এসছে, আমরা ফ্লেক্স বলবো এইগুলোকে, এইগুলো বেরিয়ে এসছে। এই যে এক একটা সরু সরু ফ্লেক্স, এইগুলো দিয়ে এক একটা পারপাস সার্ভ করা যেতে পারে। কোনো জায়গায় হয়তো কিছু কাটা যেতে পারে, টিয়ারিং এর কাজ করা যেতে পারে, স্ক্রেপিং এর কাজ করা যেতে পারে, এক একটা পারপাস এই দিয়ে সার্ভ হবে। এইটা হচ্ছে একটা ব্লেড, যে প্রত্যেকটা একটা এই যে ছোট 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 জিনিসগুলো দেখছো সাইডে, সেগুলোকে এক একটা হচ্ছে ব্লেড। আর তোমরা এখন বর্তমান সময়ে ব্লেডের সাথে এটা কম্পেয়ার করতে যেও না, কারণ এটা হচ্ছে একটা হিস্টরি পিরিয়ডে বলতে পারো, মানে বিভিন্ন স্টেজ থাকে, প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, কোনো একটা সময়ে এটা একটা টুল, যেটা একটা ওই সময়ের কোনো একটা মানুষের একটা পারপাস সার্ভ করে থাকতো, এটা তারই একটা এভিডেন্স। তো সে কিভাবে টুলটাকে মেক করেছিল তার একটা ছবি। নেক্সট স্লাইড। এই যে ছবিটা কোর এন্ড ব্লেডস, প্রথমে দেখো যে বড় পার্টটা রয়েছে, বড় যে অংশটা, এটা হচ্ছে কোর। এই কোরের উপর প্রেসার ক্রিয়েট করে, তাকে প্রেসার দিয়ে এই ফ্লেক্স গুলো বেরিয়ে এসেছে, আর ফ্লেক্স গুলো বেরিয়ে আসার পর এগুলো এক একটা ব্লেড হয়ে গেছে, ইন্ডিভিজুয়ালি এক একটা ব্লেড, এবং এই ইন্ডিভিজুয়াল ব্লেড গুলো এক একটা পারপাস সার্ভ করবে। মানে ব্লেডের আমরা কি পারপাস হয় তোমরা তো জানোই নিশ্চয়ই, সে ব্লেড কি কাজে লাগে আমাদের, সেই পারপাসটা সার্ভ করবে। নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে দেখো একটা ছবি আছে, এটা হচ্ছে একটা শেল্টের ছবি। তো শেল্টের ছবিটা, এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে যে কিভাবে মানে রিকনস্ট্রাক্ট করার জন্য, এটা একটা এক্সপেরিমেন্ট। এই শেলটা একটা স্ট্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, তাহলে এইটা সেই স্ট্যান্ডটা কি কাজে লাগতে পারে, সেই টাইম পিরিয়ডে কি কাজে লাগতে পারতো, সেইটার জন্যই এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে। শেল্ট ছিল একটা নিওলিথিক পিরিয়ডের টুল, সেইটাকে একটা মাল্টিপারপাস টুলের হিসেবে মানে ইউজ করার, রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করা হয়েছে যে হ্যাঁ এইভাবে করা যায় কিনা। সেটা আরেকটা এক্সাম্পল হচ্ছে এইটা। নেক্সট স্লাইড। আচ্ছা, বায়ো আর্কিওলজি। বায়ো আর্কিওলজি টা একটা ব্রাঞ্চ, যেখানে অনেকগুলো ব্রাঞ্চ রিলেট করা যায় আর কি, মানে রিলেটেড আর কি। বায়ো কথাটা শুনেই বুঝতে পারছো যে বায়োলজির একটা খুব কানেকশন আছে, বায়োলজি মানে সেখানে জুলজি আছে, বটনি আছে, কিন্তু এখানে আমরা জুলজিটা বেশি রিলেটেড। জু আর্কিওলজি একটা টার্ম তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, আর এর মধ্যে আবার
এখানে আমাদের মূল বিষয়টা কিন্তু হিউম্যানই থাকবে, অন্যদিকে আমরা খুব একটা যাব না। বায়ো আর্কিওলজি টার্মটা হলেও সেখানে ফোকাসটা কিন্তু হিউম্যান। আর যেহেতু হিউম্যান, সেহেতু এখানে আরো এর মধ্যে দুটো ভাগ রয়েছে আর কি, ডিসিপ্লিন রয়েছে বায়ো আর্কিওলজির মধ্যে। একটা হচ্ছে অস্টিও আর্কিওলজি, একটা হচ্ছে প্যালিও অস্ট্রিওলজি। অস্টিও আর্কিওলজি মানে সেখানে কি নিয়ে ডিসকাস করা হয়, সেখানে বোন নিয়ে ডিসকাস করা হয়, কি ধরনের বোন রিকনস্ট্রাক্ট করা হয় সেই ডিসকাস করা হয়। প্যালিওতে আমি একটু ইলাবোরেটলি আসবো, প্যালিও অস্ট্রিওলজিতে। নেক্সট স্লাইড। এই যে বায়ো আর্কিওলজির একটা একটা এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটা এখানে অ্যানাটমিক গোটা একটা স্কেলিটন রয়েছে, মানে আর কি গোটাই বলতে পারো। এটা হচ্ছে একটা মানে বায়ো আর্কিওলজির একটা এভিডেন্স বলা যেতে পারে, যেটা রিকনস্ট্রাক্ট করা হয়েছে মানে মানে বায়ো আর্কিওলজির হেল্পের মাধ্যমে আর কি রিকভার করা হয়েছে, কারণ আর্কিওলজির এমটাই হচ্ছে রিকনস্ট্রাক্ট করা। তো এখানে বিভিন্ন বায়োলজিক্যাল মানে যে মেটেরিয়াল গুলো রয়েছে সেগুলোকে রিকনস্ট্রাক্ট করা হয়, সেগুলোকে অ্যানালাইজ করা হয়। আর সেগুলো অ্যানালাইজ করার জন্য আমাদের জুও আর্কিওলজিটা খুব ইম্পর্টেন্ট, মানে জুওলজি জ্ঞানটা ইম্পর্টেন্ট এখানে। তো এখানে এখানে টার্মটা রয়েছে হিউম্যান রিমেন্স। তো হিউম্যান রিমেন্স যখনই থাকছে তখন হিউম্যান তো আর জীব জগতের বাইরে নয়, তো তার যে অর্ডার গুলো আছে প্রাইমেট অর্ডারের মধ্যেই তো পড়ছে। তো জুওলজিটা এখানে খুব ডিপলি রিলেটেড। জুওলজি ছাড়া কিন্তু এই এভিডেন্স গুলোকে রিকনস্ট্রাক্ট করাটা সম্ভব নয়। একটা ব্যাপার হচ্ছে আর্কিওলজি যখনই আমরা পড়বো না, আর্কিওলজি অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো ডিসিপ্লিন খুব ভীষণ রিলেটেড। একটা হচ্ছে প্যালিও অ্যানথ্রোপোলজি বা প্যালিও আর্কিওলজিও তোমরা দেখতে পাবে পরে। তো তার একটা হচ্ছে জিওগ্রাফি, জিওলজি, জুওলজি, এই সাবজেক্ট গুলো ভীষণ দরকার তো আর্কিওলজিক্যাল এভিডেন্স গুলোকে রিকনস্ট্রাক্ট করার জন্য। একা কোনো কিছু হয় না, একা আর্কিওলজি পুরো বিষয়টাকে রিকভার করতে পারবে না, রিকনস্ট্রাক্ট করতে পারবে না। এই ডিসিপ্লিন গুলোর হেল্প লাগবে, উইদাউট হেল্প সম্ভব নয়। আচ্ছা, নেক্সট স্লাইড। আচ্ছা, এনভায়রনমেন্টাল আর্কিওলজি। এনভায়রনমেন্টাল আর্কিওলজি মানে এবার বুঝতেই পারছো, এর মধ্যে এনভায়রনমেন্টাল আর্কিওলজির মধ্যে ওই যে বললাম এক্ষুনি যে জিওগ্রাফি, জিওলজি, বায়োলজি, ইকোলজি, এই প্যালিনোলজি, জিওফিজিক্স, মানে এই সব ব্রাঞ্চেস গুলো এইগুলো ভীষণ ভাবে রিলেটেড, কারণ এনভায়রনমেন্টের সাথে এরা ভীষণ ভাবে রিলেটেড। যেন জিওলজি ছাড়া, জিওলজিতে আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ভূতত্ত্ব যেটাকে বলা যায়, তো সেখানে বিভিন্ন রকম জিওলজিক্যাল যে এভিডেন্সেস গুলো সেগুলো আর্কিওলজির সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ কোন জায়গাটার মাটিটা ভালো, কোন জায়গাটার মাটিটা ফসিল প্রিজার্ভেশনের জন্য উপযুক্ত, সেই সেই জ্ঞানটা কিন্তু আমরা জিওলজির থেকে পাই বা জিওগ্রাফির থেকে পাই। কোন জায়গায় জিওগ্রাফিক্যাল এরিয়াটা কিরকম, সেখানকার আদেও সেটা পাস্ট এভিডেন্সেস প্রিজার্ভ করার জন্য উপযুক্ত কিনা, সেইটার সেন্সটাও কিন্তু আমাদের জিওগ্রাফি দেয়। তো বায়োলজি তো রয়েছেই, কারণ হিউম্যান বায়োলজি ছাড়া আর্কিওলজি কোথায় যাবে, কোনো যাওয়ার রাস্তাই নেই, কারণ হিউম্যান এভিডেন্সেস রয়েছে সেগুলোকেই রিকনস্ট্রাক্ট করা হচ্ছে। ইকোলজি একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, কারণ ইকোলজিক্যাল ব্যালেন্সটা কিরকম ছিল, ইকোলজির সাথে হিউম্যান রিলেশনটা কি রকম ছিল, এনভায়রনমেন্টের সাথে হিউম্যান রিলেশনটা কি ছিল, সেটা এনভায়রনমেন্টাল আর্কিওলজি আমাদের ভীষণ ভাবে বুঝতে সাহায্য করে। কারণ কোন এনভায়রনমেন্টে কোন সময় কোন পিরিয়ডে একটা মানুষের মানে ফসিল রিমেন হয়তো পাওয়া গেল, সেখান থেকে রিকনস্ট্রাক্ট করা গেল পাস্টটা কিরকম ছিল সেখানকার, সেই পিরিয়ডে কি কি ধরনের প্ল্যান্টস দেখা যেত, এনিম্যালস দেখা যেত, বা ক্লাইমেটিক কন্ডিশনটা কিরকম ছিল, মানে অনেক এভিডেন্সেস এখান থেকে কিন্তু পাওয়া যায় এনভায়রনমেন্টাল আর্কিওলজি। এবং শুধু এভিডেন্সেস পাওয়া গেলে হলো না, সেইগুলো কানেক্ট করা, একে অপরের সাথে কানেক্ট করা এবং পুরো বিষয়টা, পুরো ছবিটাকে পরিষ্কারভাবে রিকনস্ট্রাক্ট করা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্টাল আর্কিওলজি প্রধানত এইটা এখানে ডিসকাস করে থাকে, এনভায়রনমেন্টাল এবং হিউম্যান রিলেশনটা পাস্ট লাইফে কিরকম ছিল সেইটা এনভায়রনমেন্টাল আর্কিওলজি আলোচ্য বিষয়। নেক্সট স্লাইড। এই যে এখানে দেওয়া রয়েছে একটা এভিডেন্স, এখানে একটা দেখতে পাচ্ছ একটা স্কেলিটাল রিমেন্স ছবি দেওয়া আছে। তো এইটা হচ্ছে এনভায়রনমেন্টাল আর্কিওলজির একটা মানে
ইন্টারেস্টের জায়গা, যে এই ডিসিপ্লিন কি কি আমি বললামই যে আগে কি কি নিয়ে ডিসকাস করে। তো এনভায়রনমেন্ট মানে সেখানে শুধু মানুষ নয়, সেখানে আরো প্রাণীর অস্তিত্ব আছে, এবং সেখানে অস্তিত্ব থাকার সঙ্গে তাদের রিলেশনটা কি ছিল সেটাও খুব ইম্পর্টেন্ট। ক্লাইমেট চেঞ্জ হয়েছিল কিনা, এবং ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছিল বা থেকে গেছিল সেটাও খুব ইম্পর্টেন্ট। সবটাই অত্যন্ত রিলেটেড, সেইটাই এখানে ডিসকাস করা হয় মেইনলি। নেক্সট, আচ্ছা, কগনিটিভ আর্কিওলজি খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং একটা ব্রাঞ্চ। কগনিশন, কগনিশন জিনিসটা কি? আচ্ছা, আমি যদি একটু জিজ্ঞাসা করি যে কগনিশন সম্পর্কে তোমাদের কি ধারণা আছে, মানে কগনিশন বলতে মাথায় কি আসে, একটু যদি বলো। আছো কেউ? তন্ময়? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, কিন্তু বুঝতে পারছি না কাকে, মানে এই ব্যাপারটা জানি না। কগনিশন বলতে মাথায় কিছু আসে প্রথমে, যে মানে কগনিশন জিনিসটা কি হয়? না না, না ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলছি বলছি শোন। আচ্ছা, কগনিশন মানে আমাদের যে মানুষের যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস গুলো, আমাদের যে থটস গুলো, আমাদের যে সিম্বলিক অ্যাপ্রোচ গুলো, আমাদের সাইকোলজির যে একটা ম্যানিফেস্টেশন, সেটা হচ্ছে কগনিশন। সেখান থেকে হচ্ছে কগনিটিভ আর্কিওলজি। তো আমরা অ্যাবস্ট্রাক্টনেসটা কি করে আমরা মানে ধরবো আর কি, সেই জায়গা অবধি পৌঁছবো কি করে? একটা মানুষের কগনিশনের সঙ্গে রিলেশনটা, কালচারের একটা খুব সুন্দর রিলেশন আছে। আমরা আমাদের সাইকোলজিটা বা আমাদের অ্যাবস্ট্রাক্টনেসটা আমাদের কালচারের উপর কিন্তু একটা ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলে। তো এইটা পাস্টে মানে পুরোনো সময়, সেই সময় আমরা কি করে কগনিশন গুলোকে বা অ্যাবস্ট্রাক্টনেস গুলোকে, সেই টাইম পিরিয়ডের মানুষের থটস গুলোকে বা সাইকোলজি গুলোকে কি করে এক্সপ্লোর করব বা কি করে রিকনস্ট্রাক্ট করব, সেইটাই কিন্তু জানবার বিষয় হচ্ছে, মানে সেইটাই স্টাডির বিষয় হচ্ছে কগনিটিভ আর্কিওলজি। কগনিটিভ আর্কিওলজি এইটাই নিয়ে স্টাডি করে থাকে। প্রত্যেকটা এভিডেন্স, প্রত্যেকটা মেটেরিয়াল কালচার, প্রত্যেকটা ছোট ছোট স্টেপস যেগুলো পাস্ট এভিডেন্স থেকে পাওয়া যায়, সেইগুলো থেকে আর আর্কিওলজিস্টরা চেষ্টা করেন রিকনস্ট্রাক্ট করার, যে পাস্ট পিপলদের বা প্রিহিস্ট্রিক পিপলদের তাদের কগনিশনটা কি ছিল, তাদের তারা কি ধরনের চিন্তা ভাবনা করতো, তাদের কি ধরনের আইডিওলজি ছিল, তাদের কোনো একটা সিস্টেম সম্পর্কে বা কোনো একটা সমাজ সম্পর্কে বা তাদের কালচার সম্পর্কে তাদের কি ধরনের চিন্তা ভাবনা, তাদের সাইকোলজিটা কি ছিল এবং তার পিছনে সায়েন্সটা কি ছিল, সেইটা স্টাডি হচ্ছে, সেইটা স্টাডি করা হয় এই কগনিটিভ আর্কিওলজি ব্রাঞ্চটাতে। এটাই হচ্ছে মূল লক্ষ্য কগনিটিভ আর্কিওলজি। নেক্সট স্লাইড। তো কগনিটিভ আর্কিওলজি এটাই করা হয় মেইনলি, এবং এই কগনিটিভ আর্কিওলজি দিয়ে কিন্তু অনেক অনেক সিনারিওস কিন্তু রিকনস্ট্রাক্ট করা যায়। মানে ধরো একটা একটা নিয়ান্ডারথাল, তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে যে নিয়ান্ডারথাল ম্যান, তাদের যে ফসিল এভিডেন্স পাওয়া গেছিল, ফসিল এভিডেন্সের পাশে যে রেড অকার পাওয়া গেছিল, রেড অকার ফুল, যেটা তার কিছু এভিডেন্সেস পাওয়া গেছিল, পোলেন এভিডেন্স। অবশ্যই অত বছর আগের একটা সময়ের ফসিল, সেখানে কি আর মানে নতুন ফুল থাকবে সেরকম তো সম্ভব না। সেখানে পুরনো ফুলের কিছু পোলেন্স পাওয়া গেল, পোলেন্স গুলো দিয়ে স্টাডি করা হলো যেটা কত আগের বা কোন টাইম পিরিয়ডের এটা। কিন্তু তার মধ্যে দিয়ে একটা কগনিশনও কিন্তু রিক্রিয়েট করা গেল। কি রিক্রিয়েট করা গেল? যে কগনিশন এটাই, যে একটা বারিড, মানে একটা কবর দেয়া হয়েছে একটা মৃতদেহকে, এবং তার মাথার কাছে ফুলের এভিডেন্সেস পাওয়া যাচ্ছে, মানে ফ্লাওয়ার পোলের এভিডেন্সেস পাওয়া যাচ্ছে। তার মানেটা কি? তাদের মধ্যে কোথাও একটা রিবার্থ কনসেপশনটা ছিল, কোথাও তাদের মধ্যে একটা রিচুয়াল পারফর্মের একটা কনসেপশন ছিল। যখনই রিচুয়াল পারফরমেন্সের একটা কনসেপশন আসছে, তার মধ্যে তাদের মধ্যে একটা কগনিশন ছিল, কালচার কগনিশন ছিল। এইটাই হচ্ছে কগনিটিভ আর্কিওলজির মূল কথা বা মূল স্টাডির বিষয়, যে ওই কগনিশনটাকে বা ওই অ্যাবস্ট্রাক্টনেসটাকে, সেটাকে রিকনস্ট্রাক্ট করা। আচ্ছা, তন্ময় তুমি কি বুঝতে পারলে বিষয়টা কি বললাম?
হ্যাঁ ম্যাম, বুঝতে পারলাম ম্যাম। তো পরিষ্কার তো, মানে যে বক্তব্যটা কি, মানে এই ব্রাঞ্চটা কি নিয়ে ডিসকাস করে? ডাউট ওই থাকলে তো বলো। ম্যাম, হিউম্যান। হুম হুম। ম্যাম আর একটু যদি মানে এলাবোরেট করেন, একটু বলে দেন আর কি, আরেকবার করে ইয়েটা। মানে হচ্ছে কোথায় কোথায় আবছা আবছা সমস্যা হচ্ছে? ক্লিয়ার হয়েছে পুরোটা, মানে পুরোটা পরিষ্কার মানে নয়, ওটা তাই তো তো? বললেন যে এগুলোর আইডি। হ্যাঁ, পুরোটা হুম হুম। পরিষ্কার নয় অ্যাকচুয়ালি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি শোনো। ধরো আজকে আমি একটা, আমাদের এখানে ধরো পুজো হচ্ছে আজকে, সাপোজ আজকে কালী পুজো। কালী পুজোতে আমরা কত ধরনের রিচুয়াল পারফর্ম করে থাকি, মানে অনেক ধরনের কালী পুজো যে পরপর নিয়মাবলী গুলি আছে, সেগুলো আমরা পরপর পালন করে থাকি। এখানে মানে বিভিন্ন রকম যে জিনিসগুলো ব্যবহার করা হয় কালী পুজোতে, যেরকম ধরো সিঁদুর ব্যবহার করা হয়, বা দশকর্মার যে ছোট ছোট জিনিসগুলো ব্যবহার করা হয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা সিম্বল, তাই না? প্রত্যেকটা জিনিস একটা সিম্বল ক্যারি করে, মানে এমনি এমনি তো কিছু হয় না। প্রত্যেক জিনিসের প্রতি রিচুয়াল যে অ্যাসপেক্ট গুলো, তার পিছনে একটা সিম্বলিক ভ্যালু আছে কোথাও। মানে কালী ঠাকুরের যে কনস্ট্রাকশনটা, তার তার পিছনেও কিন্তু একটা সিম্বলিক ভ্যালু আছে। তার মানে কি, একটা কগনিশন আছে, একটা অ্যাবস্ট্রাক্টনেস আছে, কোথাও একটা অ্যাবস্ট্রাক্টনেস আছে বলেই আমাদের সামনে এই কগনিশনটা দাঁড়িয়ে আছে। তাই জন্য কিন্তু আমরা সেই রিচুয়ালিস্টিক ভ্যালুটা আমাদের মধ্যে কাজ করছে। যে যেমন ধরো আমি যে উদাহরণটা দিলাম, নিয়ান্ডারথাল ম্যান, তাদের যে মানে বাড়ির যে অংশটা, মানে যে স্কেলিটনটাকে বাড়ি করা হয়েছিল, মানে তোমার সমাধিস্থ করা হয়েছিল, এবং তার তার চারপাশে কিছু ফুলের এভিডেন্সেস পাওয়া গেছিল, ফ্লোরাল পোলেন এভিডেন্সেস পাওয়া গেছিল। তার মানেটা কি? তার মানে সে মারা গেছে একজন মানুষ, এবং তার কাছে যে ফুল দিতে হয়, এই যে অ্যাবস্ট্রাক্টনেসটা, এটা আমরা ওই পিরিয়ডে দাঁড়িয়ে কিন্তু কল্পনা করতে পারি না। আজকে আমরা অনেকটা সিভিলাইজড, সো কল সিভিলাইজড, আমরা এসে আজকে বলতে পারি যে না, কেউ মারা গেলে ফুল দিতে হয়। এটা এই এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে আসে, কিন্তু সেই সময় সেটা আসাটা কিন্তু, মানে সেটা এক্সপেক্ট করাটা মানে যায় না আর কি, যে ওই সময় মানুষের মধ্যে ওই এইটা থাকবে, কিন্তু সেটা ছিল, সেই এভিডেন্সটা পাওয়া গেছিল। তার মানে তার মধ্যে কগনিশনটা ছিল, এবং ওই ওই যে ছোট্ট এভিডেন্স, পোলেন এভিডেন্স, সেইটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে তাদের মধ্যে এই আফটার ডেথ কিছু রিচুয়াল ছিল, সেই সেই সেন্সটা ছিল, সেই কগনিশনটা ছিল। এইটা আমরা রিকনস্ট্রাক্ট করতে পারলাম, এইটাই হচ্ছে কগনিটিভ আর্ট। বোঝাতে পারলাম কি? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, এবার বোঝা গেছে। মানে পরিষ্কার তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, বেশ। তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এথনো আর্কিওলজি, ঠিক আছে। এথনো আর্কিওলজি, আগের দিন আমি বলেছিলাম যে এথনোগ্রাফি শব্দটা ব্যবহার করেছিলাম আগের দিনকে। তো সেটা যদি একটু শুনে থাকো প্রিভিয়াস লেকচারটা, তাহলে এথনোগ্রাফিটা কি জিনিস হয় তাহলে তোমরা একটু বুঝতে পারবে। তাও আমি বলছি এথনোগ্রাফিটা কি। এথনোগ্রাফি হচ্ছে ঠিক ডেসক্রিপশন, যেটা লেখা হয়, একটা হ্যান্ড রিটেন ডকুমেন্ট, ডকুমেন্টেশন অফ এ লাইফস্টাইল বা কালচার বা রিলিজিয়াস স্ট্রাকচার, যাই বলো, সেটা রিটেন ডকুমেন্ট, সেটা হচ্ছে এথনোগ্রাফি। তো এথনোগ্রাফিক যে স্টাডি, সেগুলোকে আর্কিওলজি যখন রিকনস্ট্রাক্ট করে বা আর্কিওলজিক্যাল রিজেন্স এর সাথে সেটাকে রিলেট করা হয়, সেটা হচ্ছে এথনো আর্কিওলজি। মানে ধরো কোনো একটা এথনোগ্রাফি করা হয়েছে, এবং সেখানকার কিছু এভিডেন্সেস আছে, সেখান থেকে কিছু ইনফরমেশন পাওয়া গেল। এইবার সেই ইনফরমেশন গুলোর সাথে আর্কিওলজি তার রিজনস গুলো খুঁজতে শুরু করবে, যে এর পিছনে আর্কিওলজিক্যাল কি রিজনস আছে, সেইটা দিয়ে সেই এথনোগ্রাফিকটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে বা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করবে। সেইটা হচ্ছে এথনো আর্কিওলজির মূল বিষয়, স্টাডির মূল বিষয়। আচ্ছা, নেক্সট স্লাইডে যাব। আর একবার হ্যাঁ হ্যাঁ, এথনো আর্কিওলজি হ্যাঁ বলো কি বলছো। যে আরেকবার বললে আরেকবার বলবো? ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আরেকবার বলবো, তাই তো, এথনো আর্কিওলজিটা। ঠিক আছে, এথনো আর্কিওলজি তো এথনোগ্রাফি, এথনোগ্রাফিটা হচ্ছে যেটা হ্যান্ড রিটেন ডকুমেন্ট, যেটা আমরা লিখছি, বিভিন্ন রকম ডকুমেন্টেশন হচ্ছে,
লিখছি বিভিন্ন যে আমরা যে স্টাডি করতে যাচ্ছি বিভিন্ন মানুষকে, তাদের লাইফস্টাইল, তাদের আচার ব্যবহার, তাদের যে বিভিন্ন রিজন, আমরা কেন কোনো একটা পারপাস করছি সেইটার রিজনটা কি, সেইটা যে ডকুমেন্টেশনটা হচ্ছে, দ্যাট ইজ এথনোগ্রাফি, রিটেন ডকুমেন্টেশন। এইবার সেই ওই যে রিটেন ডকুমেন্টেশনটা, যেগুলো বিভিন্ন অ্যানথ্রোপোলজিস্টরা করে থাকেন তাদের ফিল্ড ওয়ার্কের মাধ্যমে, সেইটাকে আর্কিওলজির সাথে আমরা যখন রিলেট করছি, এবং আর্কিওলজি বিভিন্ন রিজন দিয়ে তার সাথে রিলেশনটাকে মেক করে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে পাস্টটাকে বা ওই এভিডেন্স গুলোর সাথে, সেইটাই হচ্ছে এথনো আর্কিওলজি। বোঝাতে পারলাম কি? যে রিটেন ডকুমেন্ট গুলো ছিল সেটাই কি মানে মানে উদ্ধার করছে আর্কিওলজি, মানে সেটাই কি মানে কোরিলেট করছে, ওইটাই এথনো আর্কিওলজি? রিটেন, আর রিটেন ডকুমেন্ট যে বললেন সেটা এথনো আর্কিওলজি। রিটেন ডকুমেন্ট যে এথনোগ্রাফি, যে ধরো আমি একটা জায়গায় মানে তুমি একটু চ্যাট বক্সে বলবে, তোমার কথাটা না একটু কেটে কেটে যাচ্ছে, তুমি যদি প্রশ্নটা একটু চ্যাট বক্সে লেখো সুবিধা হয়। দেখো আমি যেটা বলতে চাইছি, এথনোগ্রাফি কি জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে, যে এথনোগ্রাফিটা কি। এথনোগ্রাফি আমরা যখন স্টাডি করতে যাচ্ছি বিভিন্ন মানুষকে, তাদের সেটআপে, তাদের কালচারাল সেটআপে, তাদের বায়োলজিক্যাল সেটআপে, তাদের এনভায়রনমেন্টাল সেটআপে, তাদের সেটআপে আমরা যখন যাচ্ছি স্টাডি করতে, এবং তাদের স্টাডি করে বিষয়টা রিটেন ডকুমেন্টটা তৈরি করছি, তাদের লিখছি, তাদের লাইফস্টাইলটা পুরোটা লিখছি, যে তারা কিভাবে তাদের জীবনটাকে যাপন করে, এবং যাপন করার পিছনে বিভিন্ন কারণগুলো কি কি আছে সেগুলোও লিখছি। সেই যে রিটেন ডকুমেন্টসটা তৈরি হচ্ছে, এবং তার সাথে আমরা আর্কিওলজিক্যাল বিভিন্ন এভিডেন্সকে রিলেট করছি। আমি একটা এক্সাম্পল দিব না, বুঝতে সুবিধা হবে। একটা ধরো আমি একটা সাঁওতাল কমিউনিটির উপর আমি স্টাডি করতে যাচ্ছি, তাদের উপর আমি এথনোগ্রাফি করছি, রিটেন ডকুমেন্ট তৈরি করব। সেখানে গিয়ে আমি একটা এভিডেন্স পেলাম যে তারা একটা তীর ধনুক ব্যবহার করে, তারা মানে হান্টিং ইমপ্লিমেন্ট হিসেবে তীর ধনুকটাকে ব্যবহার করে। সেটাকে তীর ধনুকটাকে কিভাবে ব্যবহার করে, তার শেপ কি আছে, তার ফাংশনটা কি আছে, তার পারপাসটা কি আছে, হান্টিংটা যে একটা পারপাস, সেটাও তো একটা পারপাস, সেই পারপাসটা কি আছে সেটা আমরা জানলাম। এইবার আর্কিওলজিস্টরা ওই ইমপ্লিমেন্টের ওই তথ্যটার সাথে নিজেদের যে আর্কিওলজিক্যাল এভিডেন্সেস গুলো সেই পিরিয়ডের বা প্রিহিস্ট্রিক পিরিয়ডের সেই সময়কার, তার সাথে রিলেট করবে যে রিজনস গুলো কি পাল্টে যাচ্ছে, না স্ট্রাকচারটা কি পাল্টে যাচ্ছে, না স্ট্রাকচারটা একই আছে, সেইটাকে রিলেট করছে। যখন এই রিলেশনটা হচ্ছে এথনোগ্রাফি এবং আর্কিওলজি মধ্যে, যখন রিলেশনটা হচ্ছে বা ব্রিজিংটা হচ্ছে, সেটাই হচ্ছে এথনো আর্কিওলজি। ঠিক আছে, ঠিক আছে, পরিষ্কার? ঠিক আছে, এই যে নেক্সট স্লাইডে গেলাম। এখানে দেখো, এখানে ছবিটাও দেয়া আছে। এখানে দেখো একটা ফরেজার্স আছে একজন, তার সে একটা ইমপ্লিমেন্ট ইউজ করছে, প্রথম যে ছবিটা, সে যে ইউজটা করছে এটা একটা এথনোগ্রাফিক ফটোগ্রাফ। তো মানে আমরা যখন ডকুমেন্টেশনে যাচ্ছি বা রিটেন ডকুমেন্টস লিখছি, সেই রিটেন ডকুমেন্টস লেখার সময় আমরা কিছু ফটোগ্রাফসও নিচ্ছি সেই তার সাথে কন্টেম্পোরারি। তো এইবার সেই ফটোগ্রাফের মধ্যে দিয়ে একটা এভিডেন্স চলে আসছে যে এই যে টুল সে ইউজ করছে, সেই টুলটার সাথে আমরা আর্কিওলজিটাকে যখন রিলেট করব, সেটা এথনো আর্কিওলজি হয়ে যাবে। যেমন পাপুয়ানে এই যে একজন মানুষ একটা স্টোন ইমপ্লিমেন্ট নিয়ে আরেকটা স্টোনের উপর হ্যামার করতে যাচ্ছে, এই যে হচ্ছে জিনিসটা, এটা তার টুল মেকিং টেকনিকটা আমরা এখানে এই ছবিটার মধ্যে দিয়ে পাচ্ছি, এই এথনোগ্রাফিক সেন্সটার মধ্যে দিয়ে পাচ্ছি, সেইটা আমরা আর্কিওলজির সাথে রিলেট করব, কারণ টুলটা তো আলটিমেটলি একটা আর্কিওলজিক্যাল এভিডেন্স। তো সেটা তখন এথনো আর্কিওলজি হয়ে যাবে। এই ডিসকাশনটা যখন আমরা যে ব্রাঞ্চে করি সেটা এথনো আর্কিওলজি। আচ্ছা, নেক্সট স্লাইড। আচ্ছা, সেটেলমেন্ট আর্কিওলজি। আর্কিওলজি তো শুধু হিউম্যানের যে বিভিন্ন রকম ছোট ছোট এভিডেন্সেস গুলো আছে, বিভিন্ন টুল আছে, বিভিন্ন রকম ধরো পটারি এভিডেন্স আছে, বিভিন্ন ধরো গার্বেজ এভিডেন্স আছে, বিভিন্ন রকম যে পুরোনো এভিডেন্স গুলো যেগুলো রিকনস্ট্রাক্ট করছে, শুধু তো ছোট ছোট জিনিস না, অনেক সময় সেটেলমেন্ট হয়, পুরো সেটেলমেন্ট প্যাটার্ন ধরো একটা পাওয়া গেল,
সেই পুরো সেটেলমেন্ট প্যাটার্নের টুকরো টুকরো এভিডেন্স। ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তার একটা পার্ট পাওয়া গেছে, ধলাই ভিড়াতে কিছুটা অংশ পাওয়া গেল, হয়তো একটা একটা গ্রেনারি সিস্টেম পাওয়া গেল, ওখানে হয়তো একটা কোন একটা বাড়ির কিছুটা পোর্শন পড়ে আছে, সেটা পাওয়া গেল। সেই যে পুরো সেটেলমেন্ট প্যাটার্নটাকে, সেটাকে আমরা পুরো রিকনস্ট্রাক্ট করছি এবং তাদের মধ্যে রিলেশনটাকে খুঁজছি যে এদের মধ্যে কানেকশনটা কোথায়। হয়তো 10 কিলোমিটার দূরে একটা এভিডেন্স পাওয়া গেল, তার থেকে 20 কিলোমিটার দূরে আরো একটা এভিডেন্স পাওয়া গেল। এবার সেই যে 3-4টে এভিডেন্সটা পাওয়া গেল, সেই সব এভিডেন্স গুলোকে আমরা জুড়ে জুড়ে দেখবো যে এর সাথে এর কোনো রিলেশন আছে কিনা, এটার সাথে এর পিরিয়ডের কোনো মিল আছে কিনা, বা পিরিয়ডের কোনো মিল থাকলেও এর পারপাসটা কি ছিল। সেই যে পুরো স্টাডিটা রিকনস্ট্রাক্ট করছি, সেটেলমেন্ট প্যাটার্নটাকে রিকনস্ট্রাক্ট করছি, এবং সেই রিকনস্ট্রাকশনটা যে ব্রাঞ্চে হয় সেটা হচ্ছে সেটেলমেন্ট আর্কিওলজি। হাউস, বড় বড় প্যালেস, সেগুলোকে আমরা রিকনস্ট্রাক্ট করছি, যা যা সেটেলমেন্ট রিলেটেড সেইগুলো। নেক্সট স্লাইড। এই যে এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, ছবিটাতে দেখো একটা সেটেলমেন্ট প্যাটার্ন দেওয়া আছে। সেটেলমেন্ট প্যাটার্নের মধ্যে দেখো উপরে একটা ওখানে দেখো একটা গ্রেনেজারি সিস্টেমের ছবি দেওয়া আছে, গর্ত মতো একটা ছবি আছে, আমি জানি না তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা, কিন্তু ওখানে ওই হ্যাঁ হ্যাঁ এবার এবার অনেকটা ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখো, এখানে সেটেলমেন্ট, হ্যাঁ এইখানে দেখো ওই যে ওখানে একটা ছোট্ট মতো এরকম হোল টাইপের আছে, ওটা হয়তো কুয়ো হিসেবে ব্যবহার করা হতো, বা সাইডে একটা যে স্ট্রাকচার আছে ছোট্ট একটা, সেটা হয়তো কোনো রকম হার্ড সেটেলমেন্ট প্যাটার্ন হিসেবে ব্যবহার করা হতো, বা কিচেন পারপাসে ব্যবহার করা হতো। এই যে রিলেশনটা, এই যে ছোট ছোট এভিডেন্স গুলো আছে, এই পুরো এরিয়াটাকে আমরা রিকনস্ট্রাক্ট করছি যে ওটা কি হতে পারতো, ওই জায়গাটা কোন পারপাসে ইউজ হতো। এটা যদি একটা পুরো একটা বাড়ি হয়ে থাকে, এই পোর্শনটা বাড়ির কোন পারপাসে ইউজ হতো, এটা কি ড্রয়িং রুম হিসেবে ইউজ হতো, বা ওটা কি কিচেন হিসেবে ইউজ হতো, বা ওটা কি কোনো সোশ্যাল গ্যাদারিং এর পারপাসে ইউজ করা হতো, নাকি এটা একটা রিলিজিয়াস স্ট্রাকচার ছিল, কোনো মন্দির ছিল, কোনো মসজিদ ছিল, বা কোনো অন্য কগনিটিভ চিন্তা ভাবনা এর পিছনে আছে। এইগুলোকে যে আমরা রিকনস্ট্রাক্ট করছি, পুরো একটা সেটেলমেন্ট প্যাটার্ন ওরিয়েন্টেড রিকনস্ট্রাকশনটা, সেটা হচ্ছে সেটেলমেন্ট আর্কিওলজি। next slide. আচ্ছা আচ্ছা, এবার একদম শেষে চলে এসেছি প্রায়, সেটা হচ্ছে স্যালভেজ আর্কিওলজি। স্যালভেজ আর্কিওলজিটা কি নিয়ে ডিসকাস করে, সেই ডিসকাশনের মূল বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে জায়গাগুলো বা যে মেটেরিয়াল গুলো বা যে সাইটস গুলো বা যে ডেটা গুলো নষ্ট হয়ে যাচ্ছে, ন্যাচারাল ডিস্ট্রাকশনের দ্বারা নষ্ট হচ্ছে, বা হিউম্যান কোনো ইন্টারাকশন হচ্ছে তার জন্য নষ্ট হচ্ছে। ধরো আজকে তাজমহল কিন্তু অনেক ভাবে নষ্ট হচ্ছে, তাকে প্রিজার্ভ করার চেষ্টা চলছে। এই যে প্রিজার্ভ করার যে চেষ্টাটা করছে, সেটা হচ্ছে স্যালভেজ আর্কিওলজির আন্ডারে পড়ে। স্যালভেজ আর্কিওলজি এইটা নিয়ে ডিসকাস করে বা এইটা নিয়ে স্টাডি করে যে কোন জায়গাটা সংরক্ষণের প্রয়োজন আছে, কোন জায়গাটা সংরক্ষণের প্রয়োজন নেই, বা কোন জায়গাটাকে কিভাবে সংরক্ষণ করা যায়, বা কিভাবে রেস্কিউ করা যায়, বা প্রিজার্ভ করা যায় সেই যে পুরোনো জিনিসগুলো, পুরোনো ডেটাগুলো বা পুরোনো মেটেরিয়াল গুলো। কারণ এগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কিন্তু ওই লিঙ্ক গুলো হারিয়ে ফেলবো যে আমাদের আগের অতীতটা কি ছিল, এবং এই অতীতটা যদি হারিয়ে ফেলি, আমরা বর্তমানে কিন্তু চলতে পারবো না, এবং সেই আবার এক কথা রিকনস্ট্রাক্ট করতে পারবো না। তাই জন্য স্যালভেজ আর্কিওলজি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ আর্কিওলজি। আচ্ছা, নেক্সট স্লাইড। হ্যাঁ, তো এখানে বুক লিস্ট আছে, এই বুক লিস্টটা তোমাদের দরকার নেই। এখানে আমি যা যা ডিসকাস করলাম আর্কিওলজি ব্রাঞ্চেস গুলো, সেগুলো আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তোমরা এগুলো পড়ো, এবং এগুলো এইভাবে যদি আর্কিওলজিক্যাল ব্রাঞ্চেস প্রশ্ন আসে, তোমরা যদি এইগুলো পরপর প্রত্যেকটা লিখে দিতে পারো, মেনশন করো সুন্দর করে, পয়েন্ট করে, আমার মনে হয় ভালোই স্কোর করতে পারবে, কোনো প্রবলেম হবে না। কোনো প্রশ্ন আছে? ঠিক আছে ম্যাম। না ম্যাম, ঠিক আছে।
কোনো প্রশ্ন নেই? আচ্ছা ঠিক, সব পরিষ্কার তো প্রত্যেকটা ব্রাঞ্চ? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আরেকবার একটু ভিডিওটা দেখে নিলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে পুরো। ঠিক আছে, সেটা প্রয়োজন হলে আমি পিডিএফটা পাঠিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওটা এবার পাঠিয়ে দিলে ভালো হবে আর কি। হ্যাঁ, পিডিএফটা দেখে নিও, পিডিএফটা দেখে নিয়ে পড়ো, আমার মনে হ্যাঁ হয় সেটা বেশি সুবিধা হবে। বই বেশি হ্যাঁ পড়তে যেও না, কারণ এইভাবে ব্রাঞ্চেস গুলো কিন্তু বইতে সরাসরি লেখা থাকে না, খুব আনঅর্গানাইজড ওয়েতে লেখা থাকে, সেটা তাতে তোমাদের পড়তে হ্যাঁ হ্যাঁ অসুবিধা হয়। আমার মনে হয় পিডিএফটা দেখলে তোমরা মোটামুটি করে নিতে পারবে এর থেকেই, আর কিছু এক্সট্রা লাগবে না, কারণ আমি সবটাই মেনশন করে দিয়েছি। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারো, আগের দিন সংক্রান্ত বা আজকের টপিক সংক্রান্ত। না ম্যাম, এমনি কিছু ইয়ে নেই, ওটা লিখি, দেখি আরেকবার কিরকম কি ইয়ে হয়, ওটা আরেকবার একটু পড়ে তোর ভিডিওটা দেখে আরেকবার লিখি। হ্যাঁ, তুমি আরেকবার ওই ইউনিকনেসটা লেখো, সাবজেক্টের ইউনিকনেস হয় এই কথাটা মাথায় রাখো সবসময়। পয়েন্টস গুলো মাথায় রাখো, 4টে পয়েন্ট সবসময় মাথায় রাখো, সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে কম্পারেটিভ অ্যাপ্রোচ, একটা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ, আর একটা অ্যাপ্রোচ অ্যাড করলে খুব ভালো হয়, সেটা হচ্ছে বায়োকালচারাল অ্যাপ্রোচ। আমরা যে অ্যানথ্রোপোলজিটা ডিসকাস করছি না, সেটা বায়োলজি আর কালচার, হিউম্যান বায়োলজি আর হিউম্যান কালচার, এই দুটোকে একসাথে ইউজ করছি, একসাথে ইউজ করে স্টাডি করছি, তাহলে সেটাকে বায়ো কালচারাল অ্যাপ্রোচ বলছি, মানে যেখানে বায়োলজিটাও আছে আবার কালচারটাও আছে। এই পয়েন্টটা যদি অ্যাড করতে পারো, লেখাটা আরেকটু সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তো তুমি আরেকবার ট্রাই করো লেখাটা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আর ঠিক আমি আছে যে ম্যাম। বক্সটা পাঠিয়েছিলাম সেটাও ফলো করতে পারো, সেটা ফলো করেও হ্যাঁ ম্যাম, লিখতে পারো। শুনতে পাচ্ছ কি? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি, ওটা পড়েছিলাম ম্যাম, ওটা হুম হুম। চোখ বুলিয়েছিলাম আর কি। হ্যাঁ, ওতে কোনো অসুবিধা আছে কি, মানে বুঝতে না পারছি না না না, ওটা এরকম? ওটা খুব সহজ সরল ভাষায় লেখা আছে। হুম হুম। আর আমি সেটাই দিয়েছি যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ভাষার জটিলতাটা কথা না, সাবজেক্ট ম্যাটারটা তুমি কতটা পরিষ্কার করতে পারছো সেটা কিন্তু বেশি জরুরি। ভাষাটা সহজ সরল লেখাই ভালো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তাহলে নেক্সট ডে তুমি আমাকে ওটাই সাবমিট করছো, অ্যাসাইনমেন্টটা আচ্ছা নেক্সট উইক, আচ্ছা ওইটা আচ্ছা ঠিক নিতেই। আছে। ঠিক আছে, আর ঠিক আছে আর্কিওলজি এই পিডিএফটাও আমি পাঠিয়ে দেবো। এটা নিয়ে যদি কোনো ডাউট থাকে সেটা নিয়েও প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো সময় করবে, কোনো ডাউট নিয়ে প্রশ্ন আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওটা পড়ে নিই, যদি কিছু প্রবলেম হয় তাহলে আপনাকে হুম হুম। বলবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তাহলে ম্যাম। নেক্সট হ্যাঁ উইক, ঠিক আছে ম্যাম। দেখা হচ্ছে। হ্যাঁ, হ্যাপি দিওয়ালি ম্যাম। হ্যাপি দিওয়ালি তোমাদেরও। হ্যাঁ ঠিক আছে ম্যাম, গুড নাইট।